ভেঙে দিই নাই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে। জি স্যার। হুম। এইখানে যেমন এখানে একটা জিনিস বলা হচ্ছে, একটু খেয়াল করো। স্টেটমেন্ট হচ্ছে আই এট আউট দিস উইকেন্ড। উইকেন্ড, হ্যাঁ, উইটার উপর জোর দিচ্ছি, দিয়ে দেখো এখানে দেখাচ্ছে যে কীভাবে আমরা এটাকে একটু জোর দিয়ে বললাম। দ্য মিটিং ইজ ইন আর অফিস। হ্যাঁ, দ্য মিটিং ইজ ইন আর অফিস। তাহলে হচ্ছে আই নিড টু টেল ইউ অ্যাবাউট ইট। আই নিড টু টেল ইউ অ্যাবাউট ইট। তাহলে আমরা কোথাও একটু ফোর্স দিয়ে বলছি, স্ট্রেস দিয়ে বলতেছি। মানে এই স্ট্রেস আনস্ট্রেসের ব্যাপারটা মেনলি নির্ভর করে হচ্ছে আমি কোন ওয়ার্ডটাকে এমফেসিস দিতে চাচ্ছি। যে আই নিড টু টেল ইউ, মানে আমি তোমাকে বলবো, এই বলাটার উপর জোর, কারণ আমি তোমাকে কিছু বলবো। অথবা দ্য মিটিং ইজ ইন দ্য অফিস, মিটিংটা কোথায় আমার বুঝতে, মিটিং অফিস, এই দুটো শব্দ আমাকে তার শোনানোর কথা, যে মিটিংটা অফিসে, এটা যেন সে বোঝে। আই এট আউট দিস উইকেন্ড, এবং আমি যে এই সপ্তাহে বাইরে খাবো, এই সপ্তাহ এবং আউট এই দুটাকে আমার জোর দেওয়ার প্রয়োজন হচ্ছে। তার মানে এই ইন্টোনেশনটা হচ্ছে যেখানে আমরা একটু স্ট্রেস দিয়ে কথা বলি, এবং স্ট্রেস আনস্ট্রেসের কারণে কি হয়ে যায়, এক ধরনের রাইজ অ্যান্ড ফল সৃষ্টি হয়, একটা মিউজিক্যাল রিদমিক একটা টোন সৃষ্টি হয় আমাদের কথার ভিতর। সেইটাকে আমরা মেনলি বলছি হচ্ছে ইন্টোনেশন। দেখো এখানে রাইজ অ্যান্ড ফল, হ্যাঁ, সব এই জায়গায় দেখাচ্ছে, কোনটা রাইজ হচ্ছে আবার ফল হচ্ছে, এইভাবে। দেখো আই আই স অ্যান বাট নট এরিক। আই স অ্যান বাট নট এরিক। তাহলে আই স অ্যান, তাহলে অ্যানের উপর জোর দিচ্ছি আর এরিকের উপর জোর দিচ্ছি, কারণ এই দুটো নাম আমার উচ্চারণ করা জরুরি। তাহলে আই স অ্যান বাট নট এরিক, আমি অ্যানকে দেখছি কিন্তু এরিককে দেখি নাই। তাহলে আমি দুটা নামকে কিন্তু প্রোনাউন্স করলাম লাউডলি। এই যে ব্যাপারটা, লাউডলি যখনই বলছে তখন সেটা রাইজিং হচ্ছে, আর যখন আমি লাউড করছি না, অ্যাকসেন্ট দিচ্ছি না, স্ট্রেস দিচ্ছি না, তখন সেটা লো লো সাউন্ড হচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখো এই জায়গায় ইন্টোনেশন রেফার্স টু দ্য রাইজিং or falling pitch in a person's voice as they say words or phrases. In many languages, the changes in pitch reflect a change in meaning of what is being said. মানে এই পিচের উপরে কিন্তু নির্ভর করে যে আসলে মিনিংটা কী বলতে চাচ্ছি আমি। ইন্টোনেশন ভ্যারিজ ফ্রম ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ, এটা তো একই। দ্য সেম ওয়ে ওয়ান উড স্ট্রেস আ ওয়ার্ড ইন হিজ আর নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ নট অলওয়েজ প্রোনাউন্স ইন দ্য সেম ওয়ে ইন ইংলিশ। অতএব আমি বাংলায় যেভাবে স্ট্রেস দিই হয়তো ইংরেজিতে সেরকম নাও হতে পারে। আমরা বাংলা তো সিম্পলি বলি, দেখো আমাদের বাংলা যখন আমি বলছি আমার ভিতরে কোনো রাইজ ফল নাই, কিন্তু ইংলিশে যখন বলা হচ্ছে তখন আমাকে কী করতে হচ্ছে, একটু রাইজিং অ্যান্ড ফলিং অটোমেটিক চলে আসছে। ইন লিঙ্গুইস্টিক্স, ইন্টোনেশন ইজ দ্য ভ্যারিয়েশন অফ স্পোকেন পিচ দ্যাট ইজ নট ইউজ টু ডিস্টিংগুইশ ওয়ার্ডস। এটাকে ওয়ার্ডকে ডিস্টিংগুইশ করতে আমরা শুধুমাত্র ব্যবহার করছি, এটাকেই বোঝাচ্ছে না। ইনস্টেড ইট ইজ ইউজড ফর আ রেঞ্জ অফ ফাংশনস as indicating the attitude and emotion of the speaker, signaling the difference between statement and questions and between different types of questions, focusing। এই জায়গায় একটু দাগে রাখো তোমরা যে আসলে ইন্টোনেশনটা কোন জায়গায় ব্যবহার হয়, তাই তো, ফর আ রেঞ্জ অফ ফাংশনস। তাহলে কি কি কাজের জন্য ইন্টোনেশন ব্যবহার করা হয়, এই জায়গাটা তোমরা একটু দাগিয়ে রাখো। প্রথমটা হচ্ছে কি, দেখো, ইন্ডিকেটিং দ্য অ্যাটিটিউড অ্যান্ড ইমোশনস অফ দ্য স্পিকার, স্পিকারের অ্যাটিটিউড এবং ইমোশনটা কেমন। সিগনালিং দ্য ডিফারেন্স বিটুইন স্টেটসমেন্ট অ্যান্ড কোশ্চেন, কোশ্চেন এবং স্টেটমেন্টের মধ্যে যে লিঙ্কটা, সেই লিঙ্কটাকে সিগন্যাল করার জন্য বা সিগন্যাল দেওয়ার জন্য বা কানেকশনটা দেখানোর জন্য, অথবা বিটুইন ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স, অথবা বিভিন্ন কোশ্চেনের মধ্যে সম্পর্কটা বোঝানোর জন্য, অর ফোকাসিং অ্যাটেনশন অন ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য স্পোকেন মেসেজ, অথবা মেসেজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট কোনটা সেটাকে জোর দিয়ে বলার মাধ্যমে। অ্যান্ড অলসো হেল্পিং টু রেগুলেট কনভারসেশনাল ইন্টারাকশন, অথবা কনভারসেশনাল ইন্টারাকশনটাকে রেগুলেট করার জন্য, মানে কনভারসেশনাল ব্যাপারটাকে মেনটেন করার জন্য আমরা ইন্টোনেশনটা ইউজ করে থাকি। তাহলে এখানে যে কয়টা বলা হলো এই কথাগুলো একটু খেয়াল করে রাখবা, যে হোয়াট আর দ্য ফাংশনস অফ ইন্টোনেশন। ইন্টোনেশন কন্ট্রাস্ট উইথ টোন, ইন হুইচ স্পিচ ভ্যারিয়েশন ইন সাম ল্যাঙ্গুয়েজ ডাজ ডিস্টিংগুইশ ওয়ার্ডস। তাহলে টোনের কাজ হলো ওয়ার্ডগুলোকে ডিস্টিংগুইশ করা, আইদার লেক্সিক্যালি আর গ্রামাটিক্যালি। দেখো, ইন টার্ম টোন ইজ ইউজড বাই সাম ব্রিটিশ রাইটার্স ইন দেয়ার ডেসক্রিপশনস অফ ইন্টোনেশন। কবে কিছু কিছু ব্রিটিশ রাইটার এই টোনকেও ইন্টোনেশনকে ডেসক্রাইব করতে ব্যবহার করে থাকে। বাট দিস ইজ টু রেফার টু দ্য পিচ মুভমেন্ট ফাউন্ড অন দ্য নিউক্লিয়াস অ্যান্ড টোনিক সিলেবাস ইন দ্য ইন্টোনেশন। আচ্ছা, এটা বড় না। তাহলে সমস্যা হচ্ছে কি, যে টোন এবং ইন্টোনেশন আর টু ডিফারেন্ট টার্মস টু ইন্ডিকেট ডিফারেন্ট থিংস। এটা হচ্ছে ব্যাপার, যে টোনটা মেইনলি ব্যবহার করা হচ্ছে কোথায়, যে ডিস্টিংগুইশ ওয়ার্ডস। হ্যাঁ, বলছে
in which pitch variation in some languages does distinguish ওয়ার্ডগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য। Although intonation is primarily matter of pitch variation, it is important to be aware that functions attribute to intonation such as the expression of attitude and যেটা আগে বলা হলো একই কথা বারবার আসছে, highlighting aspects of grammatical structure and almost always associated with variation in other prosodic features, যেটা আমরা prosodic feature বলতে আমরা যেটা ওই যে তোমার আয়াম্বিক পেন্টামিটার বা এই জাতীয় বিষয়গুলোর সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। ক্রিস্টাল ফর এক্সাম্পল সেজ দ্যাট ইন্টোনেশন ইজ নট আ সিঙ্গেল সিস্টেম অফ কন্টুরস অর লেভেলস বাট দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্টারাকশন ফিচার্স ফ্রম ডিফারেন্ট প্রোজোডিক টার্মস। তাই বলছে বিভিন্ন যে প্রোজোডিক টার্ম আছে, মিটার আছে, তাই তো, তারপর হচ্ছে তোমার এদিকে ফিট আছে, এই টার্মগুলোর সাথে মিল রেখে আমরা যে ইন্টারাকশানের যে ফিচারগুলোকে দেখাই সেইগুলোর প্রোডাক্ট বা ফলাফলই হচ্ছে আমাদের ইন্টোনেশন। তাহলে এর ভিতরে কী থাকতে পারে? টোন থাকতে পারে, পিচ রেঞ্জ থাকতে পারে, লাউডনেস থাকতে পারে, রিদমিক্যালিটি, তাই না, যেটা আমরা পড়েছি রিদমিক্যালিটি থাকতে পারে, অথবা টেম্পো ইন পার্টিকুলার। বিশেষ করে আবার টেম্পো মানে বুঝো তো, টেম্পো বলতে কি বোঝায়? টেম্পো বলতে স্পিড বোঝায়। স্পিড মানে আমি কত দ্রুত বলছি অথবা কত স্লোলি বলছি। আমরা অনেক সময় ভিডিও দেখতে গিয়ে আমরা অনেক সময় ফাস্ট করে দিই, আবার কখনো স্লো করে দিই। এর মানে কি? টেম্পোটাকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। মানে আমি কত দ্রুত কথা বলছি আবার কত আস্তে কথা বলছি, মানে স্লোলি কথা বলছি। হ্যাঁ, কখন আমি ধীরে বলছি, হ্যাঁ, যে আমি খেতে যাচ্ছি অথবা আমি খেতে যাচ্ছি অথবা আমি খেতে যাচ্ছি, মানে কি আমি কত দ্রুত কথা বলছি। বিশেষ করে নেটিভ স্পিকাররা, হ্যাঁ, ইন্টোনেশনের জন্য ওরা খুবই দ্রুত কথা বলতে পারে, যেটা আমাদের চিন্তা করতে করতে সময় চলে যায় যে সে আগে 3-4টা কথা বলে ফেলেছে অলরেডি। হ্যাঁ, কারণ এই জন্য বলা হচ্ছে টোন, পিচ রেঞ্জ, লাউডনেস, রিদমিক্যালিটি, টেম্পো, এইগুলোর উপরে ডিপেন্ড করে মেনলি আমাদের এই ইন্টোনেশনটা। এটা কোনো সিঙ্গেল সিস্টেমের কাজ না, বরং এর ভিতরে অনেকগুলো প্রোজোডিক সিস্টেম আছে যেগুলো মিশ্রণ করেই মেনলি ইন্টোনেশনটা আসে। হ্যাঁ, কখনো কোনো জায়গাতে আমরা খুব জোরে কথা বলছি, লাউডলি কথা বলছি, অথবা পিস কোনো জায়গার উপর আমরা ফোর্স বেশি দিচ্ছি, হ্যাঁ, অথবা কোনো জায়গায় আমরা একটা রিদমিক্যাল টোন নিয়ে আসতেছি, মিউজিক্যাল একটা ইফেক্ট নিয়ে আসতেছি। এই অনেকগুলো ব্যাপার চলে আসছে আমাদের এই ইন্টোনেশনের মধ্যে। তাহলে ফাংশনগুলো এক এক করে বর্ণনা করা হবে, কারণ আমরা এখানে দেখেছি ফাংশনগুলো কী কী না। এই জায়গায় যে অ্যাটিটিউড নির্দেশ করা, অ্যাটিটিউড বা ইমোশন, তারপর ডিফারেন্স বিটুইন স্টেটমেন্ট অ্যান্ড কোশ্চেন, কোশ্চেন এবং স্টেটমেন্টের মধ্যে পার্থক্যটা কী সেটা দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। যেমন আমি যদি এখন এটাকে বলি যে এই জায়গায় আমরা কোন জায়গায় আমরা ফোর্স দিব, তুমি এটা এই যে সেন্টেন্সটা বলো তো। মনে করো আমার তোমার বাজারে যাওয়ার কথা ছিল, আমার বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বলা হচ্ছে তোমার কি আর বাজারে যাওয়ার কথা ছিল না? এই জায়গায় আমি কোন জায়গায় ফোর্স দিলাম বলো তো? আমি মনে করো আমার বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু আমি শুয়ে আছি, তখন আমাকে বলা হচ্ছে তোমার আজ বাজারে যাওয়ার কথা ছিল না। কোন জায়গায় ফোর্স দিলাম আমি? তোমার বাজারে যাওয়ার কথা ছিল না। হ্যাঁ, কথা ছিল না মানে এরকম, মানে এই না মানে কি না নাকি হ্যাঁ, মানে উত্তরটা কি দাঁড়াবে? হ্যাঁ বোঝায়। হ্যাঁ বোঝাবে, হ্যাঁ আসলে বোঝায়, ছিল। হ্যাঁ বোঝাচ্ছে। তোমার আজ বাজারে যাওয়ার কথা ছিল না, তাহলে কথা ছিল না এই জায়গায় আমি মানে জোর দিচ্ছি যাতে আমি বোঝাতে যাচ্ছি যে কিছু একটা করার কথা ছিল। মানে কি আমার অ্যাটিটিউডটা বোঝাচ্ছে, এবং আমার দেখো স্টেটমেন্ট এবং কোশ্চেন, আমি আসলে যেটা বললাম না শব্দ উচ্চারণ করছি, কিন্তু না আমার এখানে বলার উদ্দেশ্য না, আমার এখানে হ্যাঁতে জোর দেওয়ার উদ্দেশ্য। আবার মনে করো কেউ বাইরে যেতে চাচ্ছে, এই তোমার কি আজকে বাজারে যাওয়ার কথা, মানে কি তুমি এরকম তাড়াহুড়ো করতেছো কেন? তোমার কি আজ বাজারে যাওয়ার কথা, তার মানে কি হ্যাঁ কোশ্চেন আমার হ্যাঁ, কিন্তু উত্তর হবে না, মানে তোমার যাওয়ার কথা ছিল না, তা তুমি আবার ব্যাগ নিয়ে বাড়াচ্ছ কেন? হ্যাঁ, ঠিক এই জায়গাগুলোতে ফোর্স দিয়ে বলার জন্য, জোর দিয়ে বলার জন্য আমরা মেনলি এগুলোকে ব্যবহার করে থাকি। তো আমরা এখানে ফাংশনে এসে আরও বুঝতে পারবো। দেখো, অল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস ইউজ স্পিচ প্র্যাগমেটিকলি ইন ইন্টোনেশন, ফর ইনস্ট্যান্স টু এমফেসাইজ, দেখো কোনো জায়গায় ফোর্স দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, টু কনভে সারপ্রাইজ আর আইরনি, এই যে আমি সারপ্রাইজ, হ্যাঁ, অর টু পোজ আ কোশ্চেন অথবা কোশ্চেনের জন্য ইন্টোনেশন। কারণ কি আমরা লেখাতে নাই প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি,
তাই না, প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি, কিন্তু বলতে গিয়ে কি আমি কি আর প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে পারবো, যে আমি শেষে গিয়ে বলবো যে প্রশ্নবোধক চিহ্ন, যে তুমি কি বাজারে যাবে প্রশ্নবোধক চিহ্ন, এরকম করে বলবো, নাকি আমার টোনেই ইন্টোনেশনেই বলে দিবে যেটা একটা না কোশ্চেন। স্যার। হুম, তাই বলছে ইন্টোনেশন কনভেজ স্পিকার্স ইমোশন অ্যান্ড অ্যাটিটিউড। ইন্টোনেশনই আমাকে বলে দিচ্ছে যে আমি বাজারে যাব, এটা জাস্ট একটা অ্যাসার্টিভ। আমি কি বাজারে যাব, বা এরকম যদি বলি আমি কি বাজারে যাব, তাহলে কি হলো বলো, আমি ঠিক অ্যাসার্টিভের মতো করে যদি কোশ্চেনটা বলি তাহলে কি আমার টোনটা এবং ইফেক্টটা কাজ করতেছে না, তাই না? যে যে কী সুন্দর পাখি, হ্যাঁ কী সুন্দর পাখি, মানে এটা যদি আমি সিম্পলি বলি আর কী সুন্দর পাখি, আমি এখানে চাপটা দিচ্ছি কোন থেকে বলো তো, কী সুন্দর পাখি, হ্যাঁ কোন জায়গায় আমার ফোর্সটা দেওয়া হচ্ছে এই জায়গায়, স্যার কি কী সুন্দর। সুন্দর পাখি, কি সুন্দর। কী সুন্দর, কী সুন্দর, হ্যাঁ এই যে জায়গাটা, তার মানে কি এটা আমার ইমোশনকে প্রকাশ করছে। তাই বলছে অ্যাডিটিউডিনাল ফাংশন, প্রথমে বলছে কি দেখো, দ্য অ্যাডিটিউডিনাল ফাংশন অফ ইন্টোনেশন ইজ টু এক্সপ্রেস ইমোশন অ্যান্ড অ্যাটিটিউড। Intonation is used to show speaker's feeling and attitude. From the low pitch to high pitch on certain syllable is the common form of intonation. Low থেকে high যাবে. For example, in the phrase good morning, তাহলে good morning, we notice the high pitch on the syllable more, morning এর ক্ষেত্রে ওই জায়গায়। This high pitch suggests more excitement. In brief, to complete our behavior and emotion, like to pinpoint shock or surprise, or pleasure or anger, interest or tedium, or seriousness, we use intonation with the help of tone. Grammatical function আছে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা কোনটার উপর ফোর্স দিচ্ছি। The grammatical function of intonation is to identify grammatical structure. ওই যে বললাম, কে যেন স্ক্রিন শেয়ার স্যার করে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার আপনার ফেসবুক দেখা যাচ্ছে। না স্যার ঠিক আছে তো। ও মনে হয় কেউ স্টপ করে ফেলেছে, স্যার, ঠিক হ্যাঁ? আছে। ও অন্য একজন এটাকে মনে হয় যুক্ত করেছে, দেখছো? এই যে কে যুক্ত করলা, স্ক্রিন শেয়ার করেছো কেউ একজন। হাসিবুর রহমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টপ। হাসিবুর রহমান। আমি স্টপ করে দিচ্ছি, দিয়ে আবার ক্লিক পড়ে গেছে হয়তো হাতের। সে ক্লাস করতেছে না, ফেসবুক চালাচ্ছে। স্যার সে নিজে বলতেও পারতেছে না। এই যে ফেসবুকের ইয়া কাজ করতেছে নাকি, হয়েছে এবার? জি স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনোযোগ দাও, পড়ার দিকে মনোযোগ দাও। হ্যাঁ, অনলাইনে ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে, কত ফাঁকি মানুষের সাথে দেখতেছি ভাই, হ্যাঁ যে মানুষ ফাঁকি দিতে ছাড়তেছে না, হ্যাঁ একদম লাইভ ফাঁকি, বুঝো তো? এখনই বললে একটা কাজ করে দিব, তারপরে আর 7 দিন আর তার সাথে দেখা নাই, মেসেজ দিলে দেখে না, একদম লাইভ ফাঁকি এগুলো। যে কল দেওয়া হচ্ছে, প্রথম দিন খুব ভালো আচরণ, খুব ইয়া, পরে আর নাই, হ্যাঁ কলও দেয় না, মেসেজও দেখে না, মেসেজ দিলেও একটা উত্তর তো দিবে হ্যাঁ অথবা না, টাকা নেওয়ার পর হাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ওরে বাবা কি বলবো, মানে তখন আমি অবাক হয়ে যাই, হাই রে যে মানুষ এরকম করতে পারে। মানুষের প্রতি বিশ্বাস শেষ, আমার পুরো শেষ, মানুষকে আর বিশ্বাস করতে পারি না এখন আমি কেমন জানি, এবং ধরেই নিই যে সে আমার কাজটা ঠিকমতো করবে না, যেহেতু মানুষের সাথে তো ডিল করতে হবে, ধরেই নিই মানুষ কাজটা করবে না আমার সাথে, তারপরে কাজটা করার দায়িত্ব দিয়ে দিই যদি সে করে দেয়, এরকম আর কি ব্যাপারটা। ওকে, তো ঠিক আছে, এবার হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশনে, এখন কি দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি একটু 1 মিনিট আসছি, হ্যাঁ একটু ওয়েট করেন তো। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে প্রথমটা আমরা দেখলাম হচ্ছে অ্যাডিটিউডিনাল ফাংশন, টু এক্সপ্রেস আওয়ার অ্যাটিটিউড or to give special force on a particular syllable or a word to indicate the importance of that particular word. Okay. Then we can talk about grammatical function. ওই যে yes no question যেটা বললাম যে কোথায় আমি করতেছি, যার কথা ছিল, হচ্ছে the grammatical function of intonation is to identify grammatical structure. The grammatical function of intonation refers to the syntactic part, মানে সেন্টেন্সের একটা পার্ট played by word or phrase in the context of a specific clause or sentence. It is claimed that in English a
falling piece movement is associated with the statement, but a rising piece turns a statement into a yes no question. As in, he's going home. দেখো আমি কিন্তু কোশ্চেন করি নাই, মানে কোশ্চেনের স্ট্রাকচার নেই, কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেই আমি কোশ্চেনে রূপান্তর করছি, জাস্ট আমার ইন্টোনেশনটাকে একটু ফোর্সফুলি বলে। হ্যাঁ দেখো, হি ইজ গোয়িং হোম, হি ইজ গোয়িং হোম, আমি বলছি না ইজি গোয়িং হোম, এটা না বলে বললাম কি হি ইজ গোয়িং হোম। তাই বলছে কি আমি হচ্ছে যে ইউ আর ইটিং বা ইউ আর রিডিং, আমার কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, কিন্তু আমার টোনেই আমাকে কোশ্চেনটা করে দিচ্ছে, আমাকে কোশ্চেন ফরমেশন আর খেয়াল করতে হচ্ছে না। সো ইজ ইট আ মিস্টেক? বলো। স্পোকেন ল্যাঙ্গুয়েজে দিস ইজ নট আ মিস্টেক, হ্যাঁ, রাদার বাই জাস্ট ইউজিং দ্য ইন্টোনেশন উই ক্যান মেক আ স্টেটমেন্ট ইনটু আ কোশ্চেন। বলছে যখন আমরা জাস্ট পড়ছি সিম্পলি হি ইজ গোয়িং হোম আর হি ইজ গোয়িং হোম, এইটুকুতে আমাদের একটা সেন্টেন্সের স্টেটমেন্টকে আমি কিন্তু কোশ্চেনে রূপান্তর করে ফেলেছি। Thompson discussed that the rule that yes no questions end with a falling tone, whereas WS question end with a rising tone does. মানে উনি আবার একটু ভিন্নভাবে বলেছেন যে দ্য সেন্টেন্স ক্যান বি চেঞ্জ ফ্রম আ স্টেটমেন্ট ইন্টু আ কোশ্চেন জাস্ট বাই চেঞ্জিং দ্য টোন। দেখো একটা স্টেটমেন্ট থেকে একটা কোশ্চেন রূপান্তর করতে পারি শুধুমাত্র আমরা টোনটাকে চেঞ্জ করার মাধ্যমে। দ্য ফলিং টোন ক্যান ফর্ম আ স্টেটমেন্ট, তাহলে ফলিং টোন যেটা, সিম্পল টোন যেটা আমরা, সেটাকে আমরা জাস্ট স্টেটমেন্ট বলছি বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি, while the rising tone can turn the statement a sentence into a yes no question. This use of intonation is more typical of American English than of British. It is claimed that some languages like Chickasaw or Kalaalleq have the opposite pattern from English, rising from statement and falling with question. মানে ইন্টোনেশনটা রাইজ আর ফল, এটা স্টেটমেন্ট আর কোশ্চেন। ইংলিশ মানে বিভিন্ন ভাষাতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে ইংলিশের ক্ষেত্রে যেটা সেটা হলো যে ফলিং টোনটা হচ্ছে স্টেটমেন্ট আর রাইজিং টোনটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই যেমন এখানে বলছে হি ইজ নট দেয়ার, হি ইজ নট দেয়ার, অথবা হি পাস দ্য এক্সাম, তাহলে হি পাস দ্য এক্সাম, এটা হচ্ছে স্টেটমেন্ট। দেখো হি ইজ নট হেয়ার, হি ইজ নট হেয়ার। বলো, কিছু বলতে চাচ্ছ? স্যার বলছিলাম কি যে আমরা যে জি স্যার, আমরা যে জায়গাটাতে স্যার আমাদের টোনটাকে রাইজ করতেছি ওইটাকেই তো আমরা স্ট্রেস বলতেছি, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছি। যেখানে আমরা রাইজ করছি সেটাকে আমরা ফোর্স দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, তাই তো। আর বলা হচ্ছে অ্যাসার্টিভ স্টেটমেন্টটাকে যদি আমরা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের উপর ফোর্স দিই বা রাইজিং অ্যাকশন হয়, তাহলে আমরা সেটা অটোমেটিক আমাদের টোনটাই বলে দেয় যে এটা একটা কোশ্চেন। তাহলে আমরা গ্রামাটিক্যাল ফাংশন দেখলাম, অ্যাটিটিউডিনাল ফাংশন দেখলাম। এবার হচ্ছে আমাদের মনে করো যে ফোকাসিং, আমরা অনেক সময় ফোকাস দেওয়ার জন্য, যে আমরা কোনো একটা বিষয়কে জোর দেওয়ার জন্য বোঝাই, সেটা নির্ভর করতে পারে যে একই সেন্টেন্সের আমরা বলার সময় দেখা যাচ্ছে এক এক জায়গায় আমরা কিন্তু এক একটা ফোর্স দিচ্ছি শুধু ওই পার্টিকুলার ওয়ার্ডটাকে ফোকাস দেওয়ার জন্য, পার্টিকুলার ওয়ার্ডটাকে। যেমন আমি বলি শি ইজ আ গুড সিঙ্গার, আমি যদি শি এর উপরে ফোর্স দিই তার মানে আমি বলতে যাচ্ছি সে, তাহলে শি ইজ আ গুড সিঙ্গার, মানে আমার উদ্দেশ্য কি, অন্য কেউ না, শুধু সে গুড সিঙ্গার। আর বলছে শি ইজ আ গুড সিঙ্গার, শি ইজ আ গুড সিঙ্গার, তাহলে সিঙ্গার হিসেবে সে কেমন, সেটাকে ফোর্স দেওয়া হচ্ছে। অথবা বলতে পারছি শি ইজ আ গুড সিঙ্গার, তাহলে সে কি গুড রাঁধুনি না গুড সিঙ্গার, তখন আমার সিঙ্গারের উপর আমি একবার এক একটা ওয়ার্ডের উপর ফোর্স দিয়ে আমি ওর ইম্পর্টেন্সটা বোঝাচ্ছি যে শি ইজ আ গুড সিঙ্গার, মানে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে তাকে জোর দেওয়া। আর যে হচ্ছে শি ইজ আ গুড সিঙ্গার, মানে সে সিঙ্গার হিসাবে গুড, অথবা শি ইজ আ গুড সিঙ্গার, সে একজন ভালো গায়ক, প্লেয়ার নয়। তাহলে এইটাকে হচ্ছে কি আমাকে ফোকাসিং দেওয়া বোঝাচ্ছে। এখানেও আমরা ফোকাসের জন্য কিন্তু স্ট্রেস বা এইটাকে ব্যবহার করতে পারি। তা বলছে দেখো the focusing function of intonation is to show what information in the utterance is new, মানে কোনটাকে আমি গুরুত্ব দিচ্ছি, and what is already known. It is also called the accentual or informational function of intonation. It is used to bring some message into focus, কিছু মেসেজকে আমরা ফোকাসে আনছি। ফর এক্সাম্পল ইন ইংলিশ আই স আ ম্যান ইন দ্য গার্ডেন, সো এখানে আমি কাকে ফোর্স দিলাম, আই স আ ম্যান ইন দ্য গার্ডেন, আমি ম্যানকে ফোর্স দিয়েছি, মানুষটিকে। আমি যদি বলি আই স আ ম্যান ইন দ্য গার্ডেন, তখন আমি কাকে ফোর্স দিয়েছি,
আই স ম্যান Garden. গার্ডেন, আমি কোথায় দেখেছি তখন সেটা গুরুত্ব দিচ্ছি। তাই বলছে হুম হুম ডিড ইউ সি, তাই না, এখানে ম্যান, অ্যান্ড হোয়াট হ্যাপেন অথবা কী হয়েছিল, হোয়াইল আই, বলছে আই স আ ম্যান ইন দ্য গার্ডেন, ডিড ইউ হিয়ার আ ম্যান ইন দ্য গার্ডেন। হ্যাঁ, তো এরকমভাবে আই সটাকে আমি স্লোলি বলছি, তার মানে আমার এখানে যে আমি কি আসলে দেখেছিলাম না শুনেছিলাম, তখন আমার ভার্বের প্রশ্নটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা করছি কি, এইভাবে ধীরে ধীরে ফোকাসটাকে নিয়ে আসার চেষ্টা করছি। এবার হচ্ছে ডিসকোর্স ফাংশন। কথার সাথে সাথে আমরা অনেক সময় আমাদের টার্নিংগুলোকে একটু নিয়ে আসার জন্য আমরা কোনো একটা জায়গাতে গিয়ে একটু ফোকাস দিই বা জোর দিই, তাই না? হচ্ছে দ্য ডিসকোর্স ফাংশন। ডিসকোর্স মানে কি আসলে, হোয়াট ইজ দিস ডিসকোর্স? ডিসকোর্স বলতে আসলে কি বোঝায়? আলোচনা স্যার। দেখো, ডিসকোর্স মানে হচ্ছে ডায়ালগ বা এটা, তাই না, কথোপকথন যেটাকে আমরা বুঝি। দেখো, ডিসকোর্স ইজ আ স্পোকেন অর রিটেন কমিউনিকেশন বিটুইন পিপল, স্পেশালি সিরিয়াস ডিসকাশন অফ আ পার্টিকুলার সাবজেক্ট। তার মানে মোট কথা হলো এখানে ডিসকাশন অর টক অর কনভারসেশন, এটাকে আমরা বলছি হচ্ছে ডিসকোর্স। এই ডিসকোর্সের মাঝে মাঝে আমরা কোনো সময় টার্নিং দেওয়ার জন্য, এক কথা থেকে আরেক কথায় যাওয়ার জন্য বা এরকম জন্য আমরা সময় ইন্টোনেশন ব্যবহার করে থাকি। দ্য ডিসকোর্স ফাংশন of intonation is the function that analyzes sentences appearance in a bigger context. কেমন? It shows how clauses and sentence go together in a spoken discourse. মানে একটার সাথে কথা একটা জুড়ে দেওয়া, একটার সাথে কথা একটা লাগিয়ে দেওয়া, একটা বড় সেন্টেন্স তৈরি করা, বড় সেন্টেন্সকে ছোটো করে বোঝা, ইত্যাদি ব্যাপারটাকে আমরা করি কি অনেক সময় একটু কেটে দেওয়ার জন্য। কারণ আমরা তো স্পোকেন ল্যাঙ্গুয়েজে তো আর আমরা ফুল স্টপ বা পাংচুয়েশন আমরা ইউজ করতে পারছি না। তখন আমাকে কী করতে হচ্ছে, ওই যে আমার যে সাইলেন্ট হয়ে যাচ্ছি আমি, তাই না, সাইলেন্ট হয়ে যাচ্ছি, বা আমি কিছু জায়গাতে গ্যাপ দিচ্ছি, এই গ্যাপই আমাকে বলে দিচ্ছে যে আমার সেন্টেন্স কোথায় গিয়ে শেষ হচ্ছে, কোথায় আর একটা ক্লজ শুরু হচ্ছে, কোথায় আর একটা সেন্টেন্স যুক্ত হলো। এই ব্যাপারগুলো কিন্তু আমাকে তখন ইন্টোনেশনেই হেল্প করছে। ইট ইনেবলস আদার্স টু সিগনাল, দেখো বুঝতে সাহায্য করছে অন্যকে, হোয়েদার আর নট ওয়ান রিচেস টু দ্য কনক্লুশন অফ দ্য সেন্টেন্স, যে আমি কথোপকথনের কি শেষ জায়গায় পৌঁছেছি কিনা, সেটা আমার ইন্টোনেশন বলতে। কারণ আমি ওখানে তার ফুল স্টপ মার্ক দিতে পারতেছি না কথায়, বা কোশ্চেন মার্ক দিতে পারছি না, বা পাংচুয়েশন কমা আমি দিতে পারতেছি না, বা সেমিকোলন দিতে পারছি না। এটা আমাকে ওই টকিংয়ের মাধ্যমেই, তাই তো, স্পেস নেওয়ার কারণেই ওইটা আমাকে বুঝতে হবে যে আমি এটা শেষ করলাম নাকি চলছে। মনে করো তুমি কি বাজারে গিয়েছিলে, তাই তো, এবং মানে এই যে আমাদের যে টোন, মানে হচ্ছে যেন কথা এখনও বাকি আছে, আরও কিছু বলতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো বলছে হোয়েদার ওয়ান নিডস টু কিপ টকিং অর হি ইজ প্রিপেয়ার টু অ্যালাউ অ্যানাদার স্পিকার্স আ টার্ন। তাহলে যে ডিসকোর্সের সময় আমরা বুঝতে পারি না সে তার কথা শেষ করে যখন আমি বলবো, তাহলে এটা আমরা কীভাবে বুঝি? তারই ইন্টোনেশনের মাধ্যমে বুঝি যে না, তার কথা বলা শেষ, এবার আমি বলবো, বা তার কথা এখনও চলবে, আমি একটু চুপ থাকি, এই জায়গাটা। এক্সাম্পল, সাবঅর্ডিনেট ক্লজ অফেন হ্যাভ লোয়ার পিচ, ফাস্টার টেম্পো অ্যান্ড ন্যারোয়ার পিচ রেঞ্জ দেন দেয়ার মেইন ক্লজ, অ্যাজ ইন দ্য কেস অফ আ ম্যাটেরিয়াল ইন ব্র্যাকেটস, দ্য রেড কার্পেট অ্যাজ ইট ইজ নন ইজ ফোর্থ ফ্রম দ্য সান। দ্য রেড কার্পেট, এই যে অ্যাজ ইট, আমরা যেটা রিলেটিভ ক্লজ আমরা ইউজ করতে না, দ্য রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট যে ক্লজগুলো আছে, এই ক্লজগুলো যেহেতু আমাদের মেইন ক্লজের কিছু ইনফরমেশন অ্যাড করে, বাট নট দ্য মেইন ইনফরমেশন, সো উই ক্যান ইন আওয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ উই ক্যান সামওয়াট লোয়ার দ্য পিচ অফ আটারিং দ্য সাবঅর্ডিনেট ক্লজেস। হ্যাঁ, এই সময় লোয়ার পিচ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজগুলো লোয়ার পিচ দিয়ে বলছি, আর মেইন ক্লজগুলোকে আমরা হায়ার পিচ দিয়ে বলছি, তাই না, হাই এবং ন্যারোয়ার পিচ রেঞ্জ বলতেছি কি, দেন দ্য মেইন ক্লজ ইন দ্য। তার মানে এরকমভাবে কি আমরা তাহলে আমাদের কথার টার্নিংগুলো বোঝাতেও ইন্টোনেশন কিন্তু আমাদের সাহায্য করছে। এই ফাংশন ইয়াগুলো একটু মনে রেখো, পয়েন্টগুলো। হ্যাঁ, এবার হচ্ছে সাইকোলজিক্যাল ফাংশন। এর সাইকোলজিক্যাল ফাংশনটা কি বলছে? দ্য সাইকোলজিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন হেল্পস টু অর্গানাইজ স্পিচ ইন্টু ইউনিটস দ্যাট আর ইজি টু পারসিভ, মেমোরাইজ অ্যান্ড পারফর্ম। ওই যে আমরা মাঝে মাঝে ছোটো ছোটো করে কেটে কেটে পড়ি, হ্যাঁ, একটা জিনিসকে বোঝার চেষ্টা করি। তার মানে একটা বড় সেন্টেন্সকে যদি আমি একবারে বলতে চাই, তাহলে আমার দেখা যাচ্ছে আমি হয়তো বলছি কিন্তু আরেকজন বুঝছে না, অথবা হতে পারে আমি মেমোরাইজ করার চেষ্টা করছি একটা বিশাল সেন্টেন্সকে, কিন্তু আমি একবারে বড় করে ধরে আমি কিন্তু মেমোরাইজ করতে পারবো না, তাই না? তখন আমি কী করতে হচ্ছে, এগুলো কেটে কেটে ছোটো ছোটো করে ডিভিশন করতে হচ্ছে। এই ডিভিশনগুলোই আমরা ওই ইয়ার মাধ্যমে করতে পারি, তাই তো, ইন্টোনেশনের মাধ্যমে। বলছে যেমন এক্সাম্পল, ইউ ক্যান হ্যাভ ইট ইন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো অর ব্ল্যাক ইজ মোর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর রিমেম্বার দ্যান দ্য সেম আটারেন্স ডিভাইডেড ইন্টু টোন ইউনিটস অ্যাজ ইউ ক্যান হ্যাভ ইট ইন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো অর ব্ল্যাক। দেখো আমি তাহলে এগুলো ভাগ করে দিচ্ছি, তাই না? এখানে কি হচ্ছে দেখো, জাস্ট আমি সিম্পলি পড়ে গেলাম যে ইউ ক্যান হ্যাভ ইট ইন রেড,
বলছে ইউ ক্যান হ্যাভ ইট ইন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো অ্যান্ড অর ব্ল্যাক। এটা না বলে বলছে কি ইউ ক্যান হ্যাভ ইট ইন, তো ইউ ক্যান হ্যাভ ইট ইন, তারপর রেড, ব্লু, গ্রিন, ইয়েলো অর ব্ল্যাক। তাহলে আমার যে লিসেনার সে কিন্তু আমার ব্যাপারটাকে সহজেই বুঝে নিতে পারছে। তাই এই যে বা আমিও বিষয়টাকে রিমেম্বার করতে পারছি বা আমিও বিষয়টাকে মেমোরাইজ করতে পারছি, এইভাবেও যে আমরা বিষয়টাকে ফাংশন করাচ্ছি, এটাও ওই ইন্টোনেশনেরই একটা ইউজ, হ্যাঁ, বা ফাংশন। আচ্ছা, তারপর হচ্ছে ইনডেক্সিক্যাল ফাংশন। ইন্ডেক্স মানে হচ্ছে তোমার যে আমার যে ইয়াগুলো আছে, যে টার্মিনোলজিগুলো আছে, হ্যাঁ, যে আমি যে টার্মগুলো ইউজ করছি আমাকে বোঝাতে সাহায্য করছে, আমার ক্যারেক্টারাইজেশনগুলো বলতে আমি ব্যবহার করছি, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা দেখা যাচ্ছে এই ধরনের রাইজিং অর ফলিং টোন আমরা ইউজ করছি। বলছে দ্য ইন্ডেক্সিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন অ্যাক্টস অ্যাজ এ মার্কার, দেখো, অফ পার্সোনাল অর সোশ্যাল আইডেন্টিটি। মানে কি, আমরা যখন কোনো কথা বলি তখন আমাদের কথার টোন দিয়ে কি আমরা বুঝতে পারি না যে আমার সামাজিক লেভেলটা কোন জায়গাটা? বলো, আমি কি কোনো লোয়ার ক্লাস ফ্যামিলির মানুষ, বা আমি মিডল ক্লাসের, নাকি আমি হায়ার ক্লাসের? এইগুলো কিন্তু আমাদের এই টোন দিয়েও বোঝা যায়, হ্যাঁ, বা এই যে ইন্টোনেশনও কাজ করে আমাদের অবস্থানটাকে তুলে ধরতে আর কি, মেল কথা এটা। তারপর দেখো, ফর এক্সাম্পল, গ্রুপ মেম্বার্স ক্যান বি ইন্ডিকেটেড বাই দ্য ইউজ অফ ইন্টোনেশন প্যাটার্নস অ্যাডাপ্টেড স্পেসিফিক্যালি বাই দ্যাট গ্রুপ। মানে ওই সমাজের মানুষ, যেমন হচ্ছে সাচ অ্যাজ স্ট্রিট ভেন্ডার্স আর প্রিচার্স। স্ট্রিট ভেন্ডররা চিৎকার করে কথা বলে, প্রিচারেরাও চিৎকার করে কথা বলে, টিচারেরাও ক্লাসরুমে জোরে চিৎকার করে কথা বলে। তাহলে সবার কথার ধরন কি এক? বলো, সবার কথার ধরন না, স্যার। নিশ্চয়ই এক না। তাহলে এটাও আমাদের কি করছে, আমাদের অবস্থানটাকে, সামাজিক অবস্থানটাকে বা আমাদের পেশাগত অবস্থানটাকে কিন্তু তুলে ধরছে। দ্য সো কল্ড হাই রাইজিং টার্মিনাল, হোয়ার আ স্টেটমেন্ট এন্ডস উইথ আ হাই রাইজিং পিচ মুভমেন্ট, ইজ সেইড টু বি টিপিক্যাল অফ ইয়ঙ্গার স্পিকার্স অফ ইংলিশ, পসিবলি টু বি মোর ওয়াইডলি ফাউন্ড অ্যামাং ইয়ং ফিমেল স্পিকার্স। যে তারা একটু, মানে ফিমেল স্পিকাররা বিশেষ করে ইয়ং ফিমেল স্পিকার একটু হাই রাইজিং মুভমেন্টে কথা বলে। বিকজ অফ ইন্ডেক্সিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন, মাদার্স সাউন্ড লাইক মাদার্স, লয়ার্স সাউন্ড লাইক লয়ার্স। হ্যাঁ, মানে যে যেমন তার টোনটাকে সেই মুহূর্তে সেই সময় বোঝা যায়। যে একই মা, সে যদি বাড়িতে তার ছেলের সাথে কথা বলে সে কীভাবে কথা বলে, সে যখন সে কোর্টরুমে কথা বলে তখন সে কীভাবে কথা বলে। একজন টিচার, তাই তো, সে স্কুলে কীভাবে কথা বলে আর তার বাড়িতে সে কীভাবে কথা বলে। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আমরা বুঝতে পারি, যে এখানে হাজব্যান্ড কি ডমিনেটিং না ওয়াইফ ডমিনেটিং, সেটা তো আমরা তাদের কথার ইন্টোনেশন দেখলেই বুঝতে পারবো যে এখানে কে ডমিনেটিং, হাজব্যান্ড না ওয়াইফ। হ্যাঁ, তো এরকম আর কি। ইন্টোনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ন্যাচারাল স্পিচ। হ্যাঁ, ইট ইজ ইন্টোনেশন হোয়াট মেক্স মাদার্স সাউন্ড লাইক মাদার্স, লাভার্স সাউন্ড লাইক লাভার্স, দেখো, লয়ার্স সাউন্ড লাইক লয়ার্স, ক্লার্জিম্যান সাউন্ড লাইক ক্লার্জিম্যান। মানে যে যেমন তার সেই গ্রুপের অবস্থানটাকে মেনলি তুলে ধরে। দেয়ার ফর আন্ডারস্ট্যান্ডিং ইন্টোনেশন হেল্পস আস রিয়েলাইজ ইংলিশ সাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনটেক্সুয়াল মিনিং। তাহলে আমরা এখানে প্রায় 5-6টা মোটামুটি আমরা ফাংশন পেলাম। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাটিটিউডিনাল, আমাদের অ্যাটিটিউডকে নির্দেশ করে। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশন, কোশ্চেন নাকি স্টেটমেন্ট হবে। তারপর হচ্ছে ফোকাসিং, আমরা কোনো ওয়ার্ড বা পার্টিকুলার তাই তো ওয়ার্ডকে আমরা ফোকাস করতে যাচ্ছি কিনা। ডিসকোর্স ফাংশন, কোথায় গিয়ে একজনের কথা শেষ হবে আরেকজন কখন শুরু করবে এটা বলতে সাহায্য করে। সাইকোলজিক্যাল ফাংশন কি, যে আমাকে এটা পারসিভ করতে বা মেমোরাইজ করতে সাহায্য করে। লং একটা সেন্টেন্স কীভাবে ভেঙে ভেঙে আমি ছোটো ছোটো করে আটার করার মাধ্যমে বলতে পারি। তারপর হচ্ছে কি ইন্ডেক্সিক্যাল ফাংশন, যেটা হচ্ছে আমাদের কথার টোন আমাদের পেশাগত বা আমাদের পারিবারিক বা আমাদের সামাজিক অবস্থানকে তুলে ধরতে পারে। তাই এই হলো মোটামুটি আমাদের ইন্টোনেশনের ফাংশন। হ্যাঁ, কারণ ওই তো বললাম যে আমরা যখন কারোর সাথে কথা বলছি তার কথার টোন দেখে আমরা বুঝতে পারি যে আসলে, যেমন সিলেটের মানুষ, কুমিল্লার মানুষ, মেহেরপুরের মানুষ, ঢাকার মানুষ কি এক টোনে কথা বলে সব? বলো, একই শব্দ বা একই কথা তারা কি একই রকম করে বলে? বলো না স্যার। একই রকম করে কথা নিশ্চয়ই বলে না, তাই না? ওখানেই ওইটাই হচ্ছে পার্থক্যটা। কোন জায়গায়? ইন্টোনেশনের জায়গায় পার্থক্য। একই সেন্টেন্স কিন্তু 4জন 4 রকম করে প্রোনাউন্স করছে। তো ঠিক আছে, এবার হচ্ছে ট্রান্সক্রিপশন। এইটা হলো গুরুত্বপূর্ণ। ট্রান্সক্রিপশন মানে কি? মানে একটা সাউন্ডকে আমি কিভাবে আমার সিম্বল দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন।
বিশেষ করে জেনেটিক ট্রান্সক্রিপশন বলে না, অনেক সময় জেনেটিক ট্রান্সক্রিপশন বুঝো, মানে স্যার এটা তো বংশ পরম্পরা হয় না হ্যাঁ স্যার? ওইটাকে স্টাডি করা, মানে ওর মানে ওর যে ইয়াটা স্যার। প্যাটার্নটাকে স্টাডি করা। হ্যাঁ, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে একটা জি প্যাটার্নকে স্যার। উদ্ধার করা। এই দেখো বলছে ট্রান্সক্রিপ্ট মানে কি, আর রিটেন অর প্রিন্টেড ভার্সন অফ সামথিং, মানে লিখিত রূপ। হ্যাঁ, আমরা যদি একটু দেখি জেনেটিক ট্রান্সক্রিপশন, দেখো জেনেটিক ট্রান্সক্রিপশনকে এরকমভাবেই যে মানে একটা ফাংশনাল রূপ দেখানো, হ্যাঁ, লিখিত রূপে। বলছে দ্য প্রসেস বাই হুইচ আ সেল মেক্স অ্যান আরএনএ কপি অফ আ পিস অফ ডিএনএ, মানে ট্রান্সক্রাইব করা, বিষয়টাকে উপস্থাপন করা, একটা চোখে ভিজুয়াল রূপে দেখানো। হ্যাঁ, এগুলো হচ্ছে অনুলিপি ট্রান্সক্রিপশন। তৈরি করার মতো হুবহু। যেমন হচ্ছে মিউজিক্যাল ট্রান্সক্রিপশন আছে, নোটেশন আছে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা নোটেশন দেখি, দেখো এই যে বিষয়টা, এটাকে আমরা বুঝবো, বলো এই জিনিসটা কি বুঝবো আমরা, এখানে কি বলা আছে বলো, দেখতে পাচ্ছ? না স্যার, এটা কিন্তু আমরা বুঝবো না, কিন্তু কেমন বুঝবো? মিউজিশিয়ান যারা এটা স্টাডি করতে পারে তারা আবার বুঝে যে এগুলো বলতে কি বোঝায়। সেইভাবে সে একটা গিটার বা একটা কিবোর্ড বা একটা ফ্লুট সে কিন্তু এভাবে বাজাতে পারবে, যে কোথায় হাই পিস কোথায় লো পিস। হ্যাঁ, এইগুলো তো এইগুলো হচ্ছে কি নোটেশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা মিউজিককে ট্রান্সক্রাইব করা, যে এইভাবে তুমি কাইন্ড অফ স্বরলিপি। হ্যাঁ, এটা হচ্ছে স্বরলিপি বলতে পারো। আচ্ছা, তো এখন আমরা এইখানে সেই ট্রান্সক্রিপশনগুলো দেখব, যেটা আমরা যে কীভাবে আমরা লিখি যে এই জায়গাগুলো। হ্যাঁ, এই যে ফনেমিক ট্রান্সক্রিপশন বলছি কি, দেখো ট্রান্সক্রিপশন ফনেমিক আর ফনেটিক অ্যান্ড ফনেটিক। ট্রান্সক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সাউন্ড অফ আ ল্যাঙ্গুয়েজ। এনিবডি স্টাডিং প্রোনাউন্সিয়েশন মাস্ট নো ট্রান্সক্রিপশনস অফ ওয়ার্ডস অ্যান্ড সাউন্ডস। এই যে যারা প্রোনাউন্সিয়েশন শিখতে চায় তাদের জন্য এটা জরুরি। ফর ট্রান্সক্রিপশনস দ্য আইপিআই ইজ ফলোড। সো তুমি ফনেটিক্সে যদি স্টাডি করতে চাও, ফনেটিক বিষয় নিয়ে যদি পড়তে চাও, তাহলে আইপিওটা ব্যাপকভাবে তোমাকে জানতে হবে। ট্রান্সক্রিপশনস আর অফ টু টাইপস। এটা হচ্ছে ফনেমিক ট্রান্সক্রিপশনস, যেটা ব্রড আর ন্যারো। এই ব্রড আর ন্যারোর মধ্যে কী বলতে দেখো, ফনেটিক ট্রান্সক্রিপশন মে এম টু ট্রান্সক্রাইব দ্য ফনোলজি অফ আ ল্যাঙ্গুয়েজ অর ইট মে বি ইউজ টু গো ফার্দার অ্যান্ড স্পেসিফাই দ্য প্রিসাইজ ফনেটিক রিয়েলাইজেশন। মানে আমরা একটা চিহ্ন দেখে, সাইন দেখে আমি বুঝতে পারবো কিনা যে এটার প্রনাউন্সিয়েশনটা কী হবে। In all systems of transcription, we may therefore distinguish between broad transcription and narrow transcription. তাহলে একটু পার্থক্যটা দেখি। Broad transcription indicate only the most noticeable phonetic features of an utterance, whereas narrow transcription encodes more information about the phonetic variations of the specific allophones in the utterance. মানে মূল কথা হলো, যেটা হচ্ছে ন্যারো, সেখানে আমরা বেশি কিছু অ্যাড করি না, জাস্ট সিম্পলি আমরা আটারেন্সের নোটিসেবল যে ব্যাপারগুলো দেখো, সেখানে হচ্ছে আমরা ওগুলোকে ব্রড ট্রান্সক্রিপশনে বলছি, আর ন্যারো ট্রান্সক্রিপশনে আমরা ওখানে এনকোড করছি। জাস্ট আমরা শুধু ইয়াগুলো ফাংশনগুলো বাড়ছি, ওখানে আমরা কোনো সাইন দিচ্ছি না, বা কোথায় সিলেবাল ভাগ হবে, কোথায় স্ট্রেস বসবে, এইগুলো আমরা দিচ্ছি না। তাই এটা হচ্ছে ন্যারো ট্রান্সক্রিপশনের ব্যাপার। দ্য ডিফারেন্স বিটুইন ব্রড আর ন্যারো ইজ আ কন্টিনিউয়াম। ওয়ান পার্টিকুলার ফর্ম অফ আ ব্রড ট্রান্সক্রিপশন ইজ আ ফনেমিক ট্রান্সক্রিপশন। তো যাই হোক, ব্রড ট্রান্সক্রিপশনের ব্যাপার হচ্ছে ফনেমিক হুইচ ডিসরিগার্ডস অল অ্যালোফোনিক ডিফারেন্স অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, ইজ নট রিয়েলি আ ফনেটিক ট্রান্সক্রিপশন অ্যাট অল বাট আ রিপ্রেজেন্টেশন অফ ফনেমিক স্ট্রাকচার। তাহলে ফনেমিক ট্রান্সক্রিপশন বলতে আমরা শুধু ওইটা বুঝছি না যে সে সব কিছু রিপ্রেজেন্ট করবে, বরং এখানে শুধু আমরা বলছি কি, যে আমরা যে সাউন্ডটাকে নির্দেশ করব, সেই সাউন্ডটাকে শুধু আমরা যে সিম্বল দিয়ে বোঝাবো, সেই আইপিএস সিম্বলটা আমি ব্যবহার করব। For example, one particular pronunciation of the English word little may be transcribed using the IPA as LITL, little. The broad or phonemic transcription is placed between slash. দেখো ব্রড আর ফনেমিক, এই যেখানে কী দেওয়া হয়েছে, স্ল্যাশ দেওয়া হয়েছে না, এখানে একটা স্ল্যাশ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ব্রড। অতএব স্ল্যাশ থাকলে আমরা বুঝে নিব এটা হচ্ছে ব্রড আর ফনেমিক ট্রান্সক্রিপশন। তারপর হচ্ছে ইন্ডিকেট মিয়ারলি দ্যাট দ্য ওয়ার্ড এন্ডস উইথ ফোনিম, এল, এটা দিয়ে শেষ হয়েছে। বাট দ্য ন্যারো অ্যালোফোনিক
ট্রান্সক্রিপশন অর ফনেটিক ট্রান্সক্রিপশন ইজ প্লেসড বিটুইন স্কোয়ার ব্র্যাকেটস। এই দেখো এখানে, এবং দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে ন্যারো এর চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো, একটা হচ্ছে স্ল্যাশ আর একটা হচ্ছে কি স্কোয়ার ব্র্যাকেট, ইন্ডিকেট দ্যাট দিস ফাইনাল এল, দেখো ইজ এই যে সাইনটা দেখতে পাচ্ছি না আমরা, এই সাইনটা কিন্তু ন্যারোতে নিয়ে আসা হয়েছে এখানে। মানে কি ফাইনাল ইজ ডার্ক, ডার্ক মানে কি সামহাট উইক, এইটা লিটল। আমরা এখানে ফোর্সটা কথা বলো তো, কোন এলতে আমরা ফোকাস দিচ্ছি, ফার্স্ট অর ফাইনাল? ফার্স্ট। ফার্স্ট তাই না, Final, sir. লিটল, হ্যাঁ লিটল। তাহলে এলটাকে দেখো এই জায়গায় দেখো, তাহলে ব্রডে কী ছিল, শুধু এক জায়গাতে আমরা ফোকাস দিচ্ছি সেটা বলছে, কিন্তু এইখানে আবার এটা নিচে দেখিয়ে দিচ্ছে যে এটা আমাদের একটু লো সাউন্ড হবে, এটা হচ্ছে এখানে একটু বেশি ট্রান্সক্রাইব করা হয়েছে। হ্যাঁ, মোস্ট স্টুডেন্টস আর ফ্যামিলিয়ার উইথ ফনেমিক ট্রান্সক্রিপশনস, দে অ্যাপিয়ার ইন মোস্ট ডিকশনারিজ অ্যান্ড রিপ্রেজেন্টস আ ভেরি ইউজফুল স্টাডি টুল অ্যাজ দে প্রোভাইড এ লট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড। মানে ডিকশনারি এখানে সবচেয়ে হেল্প করতে পারে। অ্যাজ স্টুডেন্টস রিচ আ মোর অ্যাডভান্স লেভেল, হাউএভার ইট ইজ নেসেসারি টু লুক মোর ক্লোজলি অ্যাট দ্য প্রোনাউন্সিয়েশন অফ ইচ সাউন্ড। দেখো প্রত্যেকটা সাউন্ডকে আমাকে আগে শিখে নিতে হবে, তারপর তো আমি উচ্চারণটা ঠিকমতো করতে পারবো। ইন অর্ডার টু প্রোনাউন্স দ্য ওয়ার্ড পোচ কারেক্টলি উই মাস্ট অ্যাসপায়ার, দেখো অ্যাসপায়ারেট দ্য সাউন্ড। পোচ অ্যাসপিরেশন ইজ আ বিগ অডিবল এক্সপ্রেশন অফ এয়ার দ্যাট অ্যাপিয়ার্স। ওই যে অ্যাসপিরেটেড মানে কি, যে হাতের সামনে, মানে আমি যদি মুখের সামনে আমার হাতটা নিয়ে আসি তাহলে বাতাস গিয়ে ওইদিকে লাগবে নাকি, হঠাৎ করে এক্সপ্লোড করবে বাতাসটা। ফোচ, হ্যাঁ ফোচ, এই যে দুর্বতন কি বাতাসটা যেন মুখ থেকে বের হয়ে এসে আমার হাতে লাগতেছে, এটা হচ্ছে অ্যাসপিরেশন। তাহলে অ্যাসপিরেশন ইজ আ বিগ অডিবল এক্সপ্লোশন অফ এয়ার দ্যাট অ্যাপিয়ার্স ইন ভয়েসলেস প্লসিভ কনসোনেন্টস ইন ইংলিশ, দ্যাট ইজ শোন ইন দ্য ফনেটিক ট্রান্সক্রিপশন উইথ বাই এইচ। এই যে এটা মানে বুঝতে হবে বাতাসটা এসে কী করবে। তাহলে এইটা যখন আমি এইভাবে লিখছি বলো তো, এই চিহ্নটার মানে কি, এটা হচ্ছে আমাদের ব্রড, তাই না, এটা হচ্ছে কি আমাদের ব্রড ফনেমিক ট্রান্সক্রিপশন, আর এটা হচ্ছে কি আমাদের এই যে জায়গাটা ন্যারো ফনেটিক ট্রান্সক্রিপশন। এবং ন্যারোতে মোটামুটি পুরো ব্যাপারটাকে ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে, যে দেখো এখানে সেটা বলছে যে পুরো বিষয়টাকে ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে। কোন জায়গায় জানো, এই যে হোয়ার অ্যাজ ন্যারো ট্রান্সক্রিপশন এনকোডস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ফনেটিক ভ্যারিয়েশনস অফ দ্য স্পেসিফিক অলোফেন্স ইন আটারেন্স। কিন্তু ব্রড ট্রান্সক্রিপশনে জাস্ট আমরা নোটিসেবল ফনেটিক যে ফিচারগুলো সেইগুলোকে আমরা দেখাচ্ছি, আর এখানে এনকোড করছে, মানে আরও কী কী দরকার আছে সেইগুলোকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই এখানে ফোর্ট যে বলছি আমি, এর সাথে যে বাতাসটা যে এখানে বেরোয় আসবে, এটা যে আমি বলবো যে এটা হচ্ছে একটা অ্যাসপিরেশন, সেটা এই ন্যারোতে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এই জায়গায় এইচটা দিয়ে, এবং এখানে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করা হয়েছে। উই ক্যান রিপ্রেজেন্ট দিস ইন ফনেটিক্স ট্রান্সক্রিপশন উইথ 1 ডট ইনস্টেড অফ 2। দেখো এই জায়গায় আমরা কী করছি, এই জায়গায় দেখো আমরা কিন্তু বিষয়টাকে ব্যবহার করছি, এই জায়গায় দেখো। হ্যাঁ, ফর দিস রিজনস দ্য ফনেমিক ট্রান্সক্রিপশন ইজ মোর হেল্পফুল ফর লার্নার্স হোয়াইল ফনেটিক ট্রান্সক্রিপশন ইজ ইউজড ফর অ্যাডভান্স স্টাডি। তাহলে এটা হচ্ছে ফনেমিক ট্রান্সক্রিপশন, আর এটা হচ্ছে কি ফনেটিক ট্রান্সক্রিপশন, তাই তো। ফনেমিক আর ফনেটিকের মধ্যে পার্থক্য কী দাঁড়ালো? ফনেমিক ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যেটা শুধুমাত্র আমরা কী করছি, শুধু ফনেমিক মানে হচ্ছে যেমন সাউন্ড সেই সাউন্ডগুলো দিচ্ছি, আর ফনেটিক ট্রান্সক্রিপশন একটু অ্যাডভান্স লেভেলের, যেখানে ওই যে আমাদের ন্যারো যেটা বলা হচ্ছে, হ্যাঁ ন্যারো যে লেভেলটা ওইখানে আসবে। আর ব্রড মানেই হচ্ছে আমাদের ফনেমিক, যেখানে শুধু আমরা স্পেসিফিক সাউন্ডগুলোকে নির্দেশ করে দিব। তাহলে কোনটা বেশি অ্যাডভান্স, যেটাতে সিম্পলি আমি শুধু কোড ইয়াগুলো বসাবো, আইপিএস সিম্বলগুলো বসাবো, না তার কোথায় অ্যাসপিরেটেড হবে, কোথায় লো হবে, কোথায় হাই হবে, এগুলো ক্লিয়ার করে দেওয়া, বলো কোনটা? ফনেটিকটা অ্যাডভান্স। হ্যাঁ, ফনেটিকটা একটু অ্যাডভান্স লেভেলে, যেখানে আমাকে আরও বেশি ইনফরমেশন ওখানে অ্যাড করতে হচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে এখানে দেখো এবার দেওয়া রেখেছে ফনেমিক ট্রান্সক্রিপশন, কারণ আমাদের এই লেভেলের জন্য ফনেমিক ট্রান্সক্রিপশনই দিয়েছে, ফনেটিক ট্রান্সক্রিপশন আর দেয়নি, মানে এখানে বেশি ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, তো সবই দেখো ফনেমিক ট্রান্সক্রিপশন, অনেকগুলো ওয়ার্ডের দেওয়া আছে। তো এখানে কতগুলো ওয়ার্ডের একটু স্টাডি করে দেখো, এবং দেখো হচ্ছে অ্যাবাউট, ডোর, গো, আন বা অ্যান্ড, অর আন্ড,
এরিয়া, এরিয়া, বিউটিফুল, বিউটিফুল, বি। আচ্ছা, তাহলে যেখানে সিঙ্গেল সিলেবল আছে সেখানে কি কোনো আমরা স্ট্রেস পাবো সিঙ্গেল সিলেবলগুলোতে? না স্যার। হ্যাঁ, যে ওয়ার্ডগুলোতে সিঙ্গেল সিলেবল সেখানে আমরা কোনো স্ট্রেসের ব্যাপার আনছি না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেখানে একের অধিক আছে সেখানে আমরা কিন্তু দেখাচ্ছি, তাই না? স্যার ওই যে গত ক্লাসে যে সিলেবাসের যে শীটটা স্যার পড়াইছিলেন স্যার, ওইটা তো ওটা দেওয়ার দেওয়া কথা হয়নি? ছিল স্যার আপনার। না স্যার, ভুলে ও, গেছেন। ভুলে গেছি। আচ্ছা, আজকে আমি দিয়ে দেবো। আচ্ছা, ভুলেই তো গেছি। আচ্ছা, তাহলে এই যে ফনেমিক ট্রান্সক্রিপশনের যে ব্যাপারগুলো আমরা দেখলাম, তোমরা একটু বাসায় প্রত্যেকটা একটু দেখার চেষ্টা করবা, ধীরে সুস্থে, তাড়াহুড়ো করে না, এবং সাইনগুলো এবং সাউন্ডগুলো তোমরা ঠিক বুঝতে পারছো কি না, কোথায় ডিপথং আছে, কোথায় মনোপথং আছে, কোথায়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার লং ভাওয়াল সাউন্ড কোথায়, শর্ট ভাওয়াল সাউন্ড কোথায়, কোন কনসোনেন্ট সাউন্ড, মানে কোন আইপিএস সিম্বল দিয়ে কোন কনসোনেন্ট সাউন্ডকে নির্দেশ করা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু একটু ইয়ে করতে হবে। আগামী ক্লাসে আমি এখান থেকেই কয়েকটা ওয়ার্ড দিব, যে ওয়ার্ডগুলোকে তোমাকে ফনেমিক সিম্বল দিয়ে ব্যবহার করতে হবে, কারণ এগুলো তোমার ব্রিফ কোশ্চেনে থাকে, ঠিক আছে? ব্রিফ কোশ্চেনে থাকে যে কিছু ওয়ার্ড দিয়ে দেওয়া হয়, এই ওয়ার্ডগুলোর ফনেমিক সিম্বল তোমাকে দিতে হবে, অথবা ফনেমিক সিম্বল দিয়ে দিয়েছে, তোমাকে কি করতে হবে, ফনেমিক সিম্বল দিয়ে দিবে, তোমাকে ওইটার ওয়ার্ডটা লিখতে হবে। বুঝতে পারছো? যেমন আমি যদি একটা এখানে সিম্বল, আমি তো সিম্বল লিখতে পারবো না, কারণ এখানে সেই ইয়াগুলোই হয়তো বা পাওয়া মুশকিল হয়ে যাবে এখন, ফন্টগুলো। আচ্ছা, তোমাদের একটা কাজ দিই এখন, এই একটা ওয়ার্ডের ইয়া করো তো, সিঙ্গার, এটার ফনেমিক সিম্বল লেখো সবাই, এমনি খাতায় লেখো, কারণ ওই মোবাইলে বা এতে লেখা যাবে না। এটাকে আমরা কীভাবে লিখবো দেখি তো মিলে কিনা। সিঙ্গার, সিঙ্গার কেমন হতে পারে? তোমরা লেখো, তারপর আমি এটাকে ক্যামব্রিজে ওখান থেকে দেখবো, দিয়ে দেখবো মিলছে কিনা। সবার লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তো দেখি সিঙ্গার কি বলে। কি বলছে দেখো তো। Singer, আমরা বলি কি সিঙ্গার নাকি, আর এরা কেউ কি বলছে? সিঙ্গার, না, গ আসেইনি, সিঙ্গা। singer, সিঙ্গার। হ্যাঁ, singer, সিঙ্গা। দেখো এই যে সিং অং আছে না, তারপরে গটা তো আসছেই না, সিঙ্গা, SIN ইং, দেখো সিং, সিং অ, অ আর রটা নেই, তাহলে কি সিঙ্গ, কিন্তু আমরা বলছি সিঙ্গার। কতখানি পার্থক্য বলো তো? মানে মনে হচ্ছে না ওয়ার্ডটা আমরা পুরোটাই কি সঠিক উচ্চারণ করলাম না ভুল উচ্চারণ করলাম? ভুল। একদম পুরোটাই ভুল। হ্যাঁ, সিঙ্গা, সিঙ্গা। ওকে, এবার এটা এরকম কি হয়েছিল না কি, কীভাবে করলা তোমরা? এটা কি মিলছে এর সাথে? স্যার ওই যে গড় উচ্চারণটা করছি স্যার, মানে এখানে আমার জি তো নিয়ে মধ্যে আসছো গ নাকি? আসে। জি, এখানে একটা জি জি বসে স্যার। গেছে, এই জায়গায় একটা জি বসে গেছে, তাই না? গ মানে জি বসায় গ আসলে করেছো, ঠিক। সিঙ্গা। হ্যাঁ, সিঙ্গা, এই জায়গাতে তো সমস্যা। হ্যাঁ, ওকে, তারপরে ধরো আরেকটু ওয়ার্ড কি দেওয়া যায়?
আচ্ছা এটা করো দেখি কি হতে পারে, এটা কি হতে পারে? এটা কি দিয়ে লিখবো বলো তো, কেউ একজন মুখে বলো যে আমরা এই সাইনটা ব্যবহার করতে পারি স্যার। ইয়া কি বলবো? ইয়া মানে আমরা কি সাইন ইউজ করবো বলো তো এখানে? এস অন দিস ইজ এ এ আ এ মানে এ ইয়েটা হবে এটা কি নন যেটা ডিপথং হবে না মনোথং হবে? ওটাই নিয়ে কাজ এয়ার এয়ার ডিপথং হবে না মনোথং হবে? শ্বাসনটা শ্বাসন স্যার ডিপথং। ডিপথং, ডিপথং মানে দুইটা। না স্যার মন এটা উচ্চারণটা কি হবে? ডিপথং হবে স্যার। এয়ার, তাই তো? আমরা বলছি এয়ার মানে ই এ এয়ার এরকম একটা কিছু হবে তাই তো? ই এ মিলে ডিপথং হয়ে যাচ্ছে তাই তো? এরকম বলতে যাচ্ছি, কিন্তু দেখি তো আসলে কি হয়। এ শেষে এ বলে বসি। হ্যাঁ দেখো এই যে কি কি বলতেছে, ই এবং এ তাই তো? এ এ তাই তো? ই এর যে এ এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি দেখো, এটা কি মনোথং হলো ডিপথং হয়ে গেল? ডিপথং স্যার স্যার। ডিপথং। ডিপথং, হ্যাঁ ডিপথং দুটো আছে না? আর কি লিঙ্ক দিবেন স্যার? সময় তো শেষ হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, আমি দেখি লিঙ্কটা দিব, সমস্যা নেই, 2-5 মিনিট আছে। তাহলে কি হচ্ছে এ, দেখো এ আর হচ্ছে অ মিলে হচ্ছে কি এ, আর রটা তো উপরে আছে। আচ্ছা তাহলে মোটামুটি তোমরা এই প্রত্যেকটা ওয়ার্ডকে হ্যাঁ একটু দেখার চেষ্টা করবা, দেখে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবা যে কোথায় ডিপথং ইউজ হয়েছে। মানে যেহেতু আমরা অনেক মানে কি বলবো ওয়ার্ড ভুল প্রোনাউন্স করে থাকি, সেই হিসাবে যদি এমন কিছু ওয়ার্ড দিয়ে থাকে যেটা আমরা যেভাবে প্রোনাউন্স করি যদি সেভাবে লিখে আসি, তাহলে দেখা যাচ্ছে মার্কটা আমার মিস হয়ে যেতে পারে। হ্যাঁ এই জায়গাটা একটু জটিল, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ তো এই জন্য তোমরা প্রত্যেকটা ওয়ার্ডকে একটু স্টাডি করবা, কীভাবে লেখা হয়েছে সেই সাইনগুলোকে প্র্যাকটিস করবা, তাতে তোমরা পরীক্ষার সময় এরকম কিছু আসলে পারে লিখতে পারো। আচ্ছা তো এই তো মোটামুটি আলোচনা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা তোমরা একটু বাসায় আরও প্র্যাকটিস করো, এগুলোকে বোঝার চেষ্টা করো। ঘুরে ফিরে সব একই জিনিস চলে আসে পরীক্ষাতে এরকমভাবেই। আর এগুলো শুধু প্র্যাকটিসের ব্যাপার স্যার। হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে হবে এবং বিষয়গুলোকে বুঝতে হবে। হ্যাঁ এছাড়া কিছু না, এছাড়া কিছু না। এখানে আসলে ওই সাহিত্যের মতো তো আর বেশি করে এখানে কোশ্চেন আনসার খুব বড় হয় না, কিন্তু যে তোমাকে খুব বড় করে লিখতে হবে তা না। ব্যাপারটা হচ্ছে বেসিক একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো নেই কিন্তু বিষয়গুলো তুমি যদি সঠিক করে বুঝে দিতে পারো, বেশি লেখার দরকার নেই। সাহিত্য যেগুলো হচ্ছে গল্প কাহিনীর মতো, এখানে জাস্ট স্পেসিফিক উত্তর স্পেসিফিক আনসার, এগুলোকে তোমাকে একটু করতে হবে। আর এই বইগুলো তো যেমন কোশ্চেন আনসার সেভাবেই শুধু আলোচনা করে ছেড়ে দিয়েছে। তো ওকে মোটামুটি এই পঞ্চম চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এরপর আমাদের আছে হচ্ছে 6 চ্যাপ্টারে কি আছে বলো তো? সিনট্যাক্স, মরফোলজি মরফোলজি না? স্যার মরফোলজি। মরফোলজিটা আরও সহজ আছে। পরবর্তী বিষয়গুলোতে আর ওই টেকনিক্যাল ব্যাপার নেই, ওগুলো জাস্ট ইউজ। হ্যাঁ ইউজের উপর ডিপেন্ড করছে। তো আগামী ক্লাসে আমরা মরফোলজি নিয়ে কথা বলবো, যেহেতু এখানে প্রায় 10টা থেকে 12টা বিভিন্ন বই অনুসারে চ্যাপ্টার আছে। তো আমরা মোটামুটি আরও 2টা চ্যাপ্টার পড়ে শেষ করে তারপর আমরা ইয়াতে চলে যাবো, ক্রিটিসিজমে যাবো, তাই তো? ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম, ওখানে মনে হয় শুধু আমাদের একটা পড়া হয়েছে তাই না ক্রিটিসিজমে? জি স্যার পোয়েটিক্স। ওটাতে আমরা মোটামুটি 2-3টা পড়ে তারপরে আমরা এভাবে আগাবো, কারণ পড়া অনেক, বুঝছো না? পড়া অনেক, মাথা শুধু তোমাদের ঘুরে না আমারও ঘুরে যে এত কিছু শেষ করা। হ্যাঁ আপনি তো আমাদের থেকে বেশি স্যার করেন স্যার, সিরিয়াস। মানে সারাদিন মনে হয় পড়ানোর উপরেই থাকেন স্যার। সারাদিন পড়ানো বলতে ভালো লাগে কেমন জানি, আমার বসে থাকলে চুপচাপ থাকলে আমার মাথা ব্যথা করে, বুঝছো না? আমি দেখেছি আমি চুপচাপ বসে থাকলে বা কাজ না থাকলে আমার কেমন জানি মাথা ব্যথা করে এবং ভালো লাগে না। এই জন্য মনে হয় সবসময় একটু ব্যস্ততার ভিতর থাকলে সময়টাকে, আমি তো বললাম না পৃথিবীতে সময় কাটাতে আসছি, মরে গেলে যেখানে সবই শেষ
সেখানে জেগে থাকা অবস্থাটা যদি একটু কাজে লাগানো যায়, এটাই তো ব্যাপার। যদিও পৃথিবীর জন্য খুব একটা কিছু করে যেতে পারছি না, বা পারবো কিনা জানি না, বা হবেও না। কারণ পৃথিবীর জন্য করতে হলে এমন কিছু করতে হবে, যেমন হয়তো রাইটার হতে হবে, যেটা ভবিষ্যতে ছেলেমেয়েরা পড়বে, বা এমন কিছুটা আবিষ্কার করতে হবে যেটা মানুষ ব্যবহার করবে। কিন্তু পৃথিবীতে আসলে তো কিছুই করতে পারলাম না। শুধু তো কিছু এই যে এভাবে হাগর পাগর পরে কী কমনে করতেছি না করতেছি, কিছু টাকা পয়সা ইনকাম করতেছি, খাচ্ছি যাচ্ছি, আর দিন শেষ করতেছি। এই জীবনের কোনো কি মূল্য আছে? কোনো মূল্য নাই মনে হয়। তাই আর কি, বসে বসে আর কি কাজ। কখনো ঘুরতে যাই, যেমন সময় পাইলে ঘুরতে যাই। একটু সেদিন গেছিলাম হচ্ছে শুক্রবারে, চুয়াডাঙ্গায় গেছিলাম, যে মোটরসাইকেল নিয়ে গেলাম, দুজন মিলে একটু ফুচকা টুচকা খাইয়ে চলে আসলাম। এই ঘোরাঘুরি, মানে লাইফটা যেন শেষ, বুঝতে পারছো? আমার কাছে এখন মনে হয় লাইফটা যেন শেষ হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই, আর কিছু। স্যার আসলে একটা কোথাও যেন এরকম একটা পড়েছিলাম স্যার, যে আমি ভুল জায়গায় জন্মগ্রহণ করেছি, এরকম কিছু একটা স্যার আমি মনে করতে পারতেছি না। তো আপনি তো স্যার শিক্ষক, আপনি হচ্ছে স্যার হয়তো একদম সরাসরি ভাবে কিছু করতে পারতেছেন না স্যার, কিন্তু আপনার দ্বারা অনেক স্টুডেন্টই হয়তো এমন এমন পর্যায়ে চলে যাবে বা গেছে, যারা স্যার হয়তো ওই ছাপটা রেখে যাবে। তা আপনি স্যার মূল কারিগর এখানে। আসলে আহ, আমাদের কনসেপ্ট ভুল, আমরা বুঝতে পারি না, আমাদেরকে ভুল ভাবে বুঝায়, আমরাও তাই বুঝি। আসলে শিক্ষকের মর্যাদা আমাদের দেশে নাই স্যার, এই জন্যই আসলে আপনার এরকম হয়তো চিন্তা ভাবনা হতে পারে। বাইরের দেশগুলোতে দেখেন স্যার, ওদের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষকের যে বেতন, সেটা ওই তো ইউনিভার্সিটির বেতন শিক্ষকদের আছে, থেকে তারপর বেশি। নিজেকে এক্সপ্লোর করার একটা সুযোগ আছে, বুঝলেন? হ্যাঁ, আমি শুধু ভাবি যে জি স্যার, হ্যাঁ কিছুই যেন করতে পারিনি। হ্যাঁ, এরকমটা মানে যে আমি যদি অন্য দেশে যেতাম, আমি অনেক ডিগ্রি নিতে পারতাম, হয়তো আমি কিছু বই লিখতে জি পারতাম স্যার। যেগুলো আমার ছেলে মেয়ে পড়তো। কিন্তু এখানে যে আমি একটা বই লিখবো, আমার ছেলে মেয়ে তো বইই পড়ে না, তা আমি একটা ভালো স্যার থেকে বই কী করব? হ্যাঁ, এবং এখানে ওইটাই রাজনীতির স্যার ব্যাপারটা এখন। থাকে যে ভালো বইকে বাজার থেকে আউট করে দেওয়া হয় শুধু বই সিন্ডিকেটের জন্য। জি স্যার। বুঝলে, ভালো মানের বই আজকে পাইলাম, আর পরের মাস থেকে আর পরের বছর থেকে আর বইটা পাওয়া যাচ্ছে না। কারণ কি, অলরেডি বইওয়ালারা সিন্ডিকেট করে মার্কেটে ওই বইটাকে আউট করে দিয়েছে। মানে কি জঘন্য! মানে এখানে মেধাবীর সুযোগ নেই, মেধাবী হয়ে জন্মগ্রহণ করারও সুযোগ নেই, এখানে মেধার চর্চাও নেই, এবং জি এখানে স্যার। যা কিছু হয় শুধুমাত্র ধান্দাবাজি আর পরশ্রী কাতরতা, অন্যের হিংসা করা, ইচ্ছা করার, অন্য কীভাবে চাপিয়ে রাখা, এছাড়া আর কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, এই জন্য মনে হয় এখানে জি কিছুই স্যার, করার নেই। ওইটাই স্যার। ওই জন্যই তো স্যার হতাশাটা কাজ করে স্যার। আমরাও যে ইংরেজি পড়তেছি স্যার, এই যে লিঙ্গুইস্টিক্স পড়তেছি, এটা কোনো বাস্তব প্রয়োগ না, নাই স্যার এই যে আমাদের। আমরা যেটা আমরা পড়তেছি, এই যে, এখানে তো কিছুই শেখানো হচ্ছে না। হ্যাঁ আমি তো মাঝে মাঝে ভাবি যে এই যে এগুলোর জি কি স্যার, কাজ আছে এখানে, আমি তো কিছুই পড়াচ্ছি না এটা বা দেওয়ার কিছুই কোনো জানছি না। মানেও ছিল না হ্যাঁ, স্যার। হ্যাঁ, আবার যে দিছেও পারফেক্টলি দেয় নাই, একটা হ্যাঁ, ভালো হ্যাঁ, বইও নাই বই যে নাই তো। আমরা শিখতে পারি। তোমাদের অনার্স লেভেলে কোনো বই আছে? বইও নাই যে তুমি এই বইটা ফলো করবা, বা কোনটুকু অংশ তুমি পড়বা এরও কোনো নির্দেশনা নাই। এক এক বই এক এক রকম করে দিচ্ছে, জি পরীক্ষার স্যার। হলে যে গাইডগুলো পাচ্ছে গাইড থেকে কোশ্চেন তুলে দিয়ে দিচ্ছে, ওইভাবে ছেলে মেয়ে পড়ে মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসতেছে। আসলে এর যে কোনো প্রয়োগ ক্ষেত্র আছে কিনা, এটা আদৌ প্রয়োজন আছে কিনা, এইটা আমরা না ভেবেই জাস্ট জি স্যার, অন্ধের মতো করে আগিয়ে যাচ্ছি। এছাড়া আমি কিছুই বুঝি না এর। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক। এখন ওইটাই স্যার আর কি। এখন আরেকটা কথা নিয়ে জি স্যার। তোমাদের কথা বলি, সেটা হলো যে আগামীকালকে রাতে, হ্যাঁ, সময় দিতে পারবে কিনা একটু তোমাদের ওই যে স্পোকেনের ওই ব্যাপারটা নিয়ে আমি বসবো। যেহেতু অলরেডি গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে, তো কালকে রাতে তো তোমাদের ক্লাস নাই, রাত 10টার পরে। হ্যাঁ, যারা অলরেডি গ্রুপ করেছো, আমি ওই মেসেঞ্জার গ্রুপটাতে ইউজ করব, এবং ওখানে আমি লিঙ্ক দিব। লিঙ্কে বসে আমরা আমাদের প্ল্যানটা নিয়ে কথা বলবো যে আমরা কিভাবে প্র্যাকটিস সেশনটা করতে পারি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটার ওকে জন্য স্যার। আগামীকাল রাত 10টার সময় তোমরা যারা আছো তোমরা একটু রেডি হয়ে থাকবা, ঠিক আছে তো? এবং ওখানে অনেকজন ওকে হয়ে স্যার। গেছো, কিন্তু বেশ দেখলাম 30-35 জন বা এরকম হয়ে গেছো। এখন কিভাবে আমরা ওইটাকে করব, আমার প্ল্যানটা তোমাদেরকে স্যার বলবো। এটা মনে হয় লাস্ট সুযোগ স্যার, এবার করতেই হবে। হ্যাঁ, সেটা তোমাদের ব্যাপার। যাও, এটা যদি মিনিমাম 4টা-5টা গ্রুপ থাকে, মোটামুটি 4টা গ্রুপ থাকলেও আমি কন্টিনিউয়াসলি এটা তোমাদের জন্য করব, সুযোগটা করে দিব, ঠিক আছে? কারণ এটা তো আমার উপর ডিপেন্ড করছে না। আই উইল জাস্ট কন্ডাক্ট দ্য সেশনস, বাট দ্য মেইন সেশন উইল বি ডান বাই ইউ। তোমাদের দ্বারা করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট বলবো যে তোমরা এই করবা, সেই করবা, এই কাজগুলো করবা, এইটা। আর আরেকটা হলো যে ওই যে বললাম যে পারফেক্ট যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ, এই ব্যাপারগুলো তো আমাদের হচ্ছে না, আর এটা হওয়ার জায়গাও নেই। আমার মনে হয় এটা প্রতি বছরই অন্তত 100 মার্ক স্পোকেনের উপর থাকা উচিত ছিল, ভাইভা সিস্টেম থাকা উচিত ছিল, ঠিক আছে? এবং এই কারণ কি, স্পোকেন ল্যাঙ্গুয়েজের একটা স্মার্টনেস আছে, এটাই কিন্তু একজন মানুষকে সামনে তুলে ধরে। তুমি যতই রিডিংয়ে পারদর্শী হও, তুমি যতই রাইটিংয়ে পারফেক্ট হও, তোমার যদি স্পোকেনটাকে যদি তুমি পারফেক্টলি না শিখতে পারো, তোমার স্মার্টনেসটা কখনো
উঠে আসে না, তুমি অন্যকে কনভিন্স করতে পারো না, তোমার স্পোকেন ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমাকে প্রকাশ করে। অন্যগুলো তো ব্যবহার করলে পারা যায়, তাই না? যে তুমি একটা অফিসে গেছো, তোমাকে কিছু লিখতে দিল, তখন তুমি ওটা লিখতে পারতেছো, তখন তোমার উপর তারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তারা তোমাকে একটা কাজ দিচ্ছে, তখন বুঝবো যে হ্যাঁ তোমার এটার গুরুত্ব আছে। কিন্তু যখন স্পিকিংয়ের ব্যাপারটা আছে, স্পিকিংটা তো অলওয়েজ উই আর জাস্ট ইউজিং, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা এটাকে ইউজ করতে পারি, এর কোনো প্রয়োগ ক্ষেত্র নাই। তো সেই জায়গাটার জন্য আমাদের একটু গুরুত্ব দিয়ে ভাবা উচিত, কারণ এটা তোমার পেশাগত লাইফে অনেকটা কাজে লাগবে। হ্যাঁ, তো আমি ওই যে মাঝে মাঝে বলি যে আমরাও এরকমভাবে শিখেছিলাম, কিন্তু ওই যে বললাম প্রয়োগ নেই, এই জন্য মাঝে মাঝে তোমাদেরকেও মাঝে মাঝে ভাবি যে এগুলো শিখিয়েই বা কী করবো, কারণ এটা তো প্রয়োগ হবে না। হ্যাঁ, শুধু মনে জন্য হুদায় সময় নষ্ট করেছি। হ্যাঁ, আমি ধরো প্রায় 6 মাস বা 1 বছর এমনি ওই যে সাইফুডস বগুড়াতে এক যে শাখা ছিল, ওইখানে ইয়া করেছিলাম না, ফনেটিক্সের উপরে ওদের বইও 2-4টা দিয়েছিল, সেগুলো আছে। তারপর হচ্ছে আইএলস, তো ওটা তো আইএলস তো হচ্ছে কোর্স সিস্টেম, ওটা আলাদা জিনিস, কিন্তু ওদের স্পিকিংয়ের জন্য যে প্র্যাকটিসগুলো, তারপর সেখানে কলেজ ভিত্তিক যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা, এই জিনিসগুলো আসলে স্টুডেন্টদেরকে সামনের দিকে এগিয়ে দেয়। কিন্তু আমরা কি বলবো, আমরা শিক্ষিত এবং দক্ষ মানে কি বলবো অফিসার হিসাবে আসলে আমরা কোনো কিছুই করছি না, তাই না? আমি মনে করো একজন দক্ষ মানুষকে নিয়োগ করেছি, আমি কি তাহলে দক্ষ মানুষকে দিয়ে কাজ করাই নিব, নাকি সে তার দক্ষতা বশত আমার কাজটা করে দিবে? কোনটা বলো তো, কোনটা হওয়া উচিত? দক্ষতার বসে কাজ করে হ্যাঁ, মানে আমি তাকে নিয়োগ করে আমার শুধু একটাই কাজ থাকবে, মাস শেষে তাকে টাকা দেওয়া, কারণ ইউ আর ভেরি এক্সপার্ট, ইউ হ্যাভ অলরেডি সেইড ইট দ্যাট ইউ আর এক্সপার্ট অ্যান্ড ইউ উইল বি এবল টু ডু ইট বেটার, হ্যাঁ, উইথ ইউর ওন প্যাশন, and my activity is to, my relation is to give you the monthly benefit which I will get from you, তাহলে সেখান থেকে একটা অ্যামাউন্ট তোমাকে আমি দিব এই চুক্তিতে। এবার এখন আমি আমেরিকাতে থাকবো না, ইটালিতে থাকবো না, কবরে শুয়ে থাকবো, সেটা তো তোমার দেখার বিষয় না। তোমার দেখার বিষয় হলো তুমি আমার অফিসের কাজটা ঠিকমতো করবা। কিন্তু কাজ হচ্ছে কি উল্টা। উল্টা কেমন? আমি যদি না থাকি তুমি কাজ করো না, তুমি মোবাইল টিপো, বা তুমি হচ্ছে ঘরের ভিতর চুপচাপ বসে থাকো, আবার যে আসি তখন তুমি আবার কাজ করো। তাহলে তুমি কিসের জন্য এক্সপার্ট ছিলা ভাই? তোমাকে আমি কেন নিয়োগ করলাম? তা আমাদের ঠিক এই সরকারি অফিসগুলোতে অফিসের লেভেলটা ঠিক এইরকম। কেউ কাউকে দেখভাল না করলে কেউ কারো দক্ষতা প্রকাশ করে না, বা কেউ কাউকে দিতেও চায় না। মনে করো কে দেখবে? আর সরকারি অফিস মানে তো আরও ব্যাপার, কে কাকে দেখবে? হ্যাঁ, প্রাইভেট কোম্পানিগুলোতে তাও যার যে থাকে, তার আন্তরিকতা থাকে, সেগুলো করায় নাই। হ্যাঁ, আমি তো দেখতেছি মানে যে যার মতো। হ্যাঁ, কেউ কারোর উপরে যদি কাজ চাপিয়ে দিতে পারে তাহলে তো আরও বেশি গদগদ অবস্থা। হ্যাঁ, তার কোনো কাজই নাই। তো এই যে আমাকে যে সরকার নিয়োগ করে, সে সরকারটা কে আমাকে দেখবে? এটা তো একটা সত্তা। হ্যাঁ, কেউ তো আমাকে দেখবে না, বরং আমি প্রচার করেছি বা আমি পরীক্ষা দিয়েছি, জানিয়েছি যে আমি এই বিষয়ে পারি, আমাকে নিয়োগ করা হয়েছে, এখন আমি আমার জায়গা থেকে প্রতিনিয়ত এই বিষয়গুলো আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। কে আমার দেখভাল করবে, তাহলে আমি কাজটা করব, এটার জন্য তো আমাকে কেউ নিয়োগ দেয়নি। কিন্তু সেটা না, আমরা কেউ দেখলে পারে করতেছি, না হলে করতেছি না, চুপচাপ বসে আছি। কেউ একটু ফোর্স দিলে পারে কাজটা করতেছি, না হলে করতেছি না। এই যে দায়বদ্ধতাহীনতা, আমরা শুধু ধর্মটাই শুধু মুখে মুখে একটু মানি, তাছাড়া আর কিচ্ছু নাই আমাদের ভিতর। পুরো ফাঁকা একটা জাতি, পুরো জাতি হিসেবে আমরা ফাঁকা। আমরা ফেসবুকে খুব মারামারি করতে পারি, হ্যাঁ, একদম আবল তাবল জিনিস নিয়ে আমরা মারামারি করতে পারি, যেটা আমাদের জীবনে কোনো কাজেই লাগবে না, সেটা নিয়ে আমরা হইচই করতে পারি। কিন্তু জাতি হিসাবে নিজেকে ডেভেলপ করার জন্য যে জিনিসটা দরকার সেটা আমরা করতে পারি না। আর যেটুকু করি সেটুকু আবেগ দিয়ে করি, আবেগ শেষ ও কাজ শেষ, আবার রাস্তায় বসে গেছি। হ্যাঁ, তো হতাশার জায়গাটা আমরা এখনও কাটিয়ে উঠতে পারবো কিনা জানি না। একটা পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি, কিন্তু বরাবরই আমরা হিংসাত্মক একটা জাতি, আমরা সবসময় হিংসা দিয়ে চলি। তো এই জন্য কতদূর কী আগাবো সেটার কোনো মানে হদিস পাচ্ছি না, মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না আমি খুব একটা বেশি। ওকে, তো ঠিক আছে, তাহলে তোমরা এগুলো পড়ে নাও। তাহলে আগামীকালকে তোমার সাথে কথা হবে। তো সবাই ভালো থাকো। হ্যাঁ বলো। স্যার, গত দিনের ক্লাসটা কি স্যার গুগল ক্লাসরুমে আপলোড দিয়েছিলেন? ওটা তো স্যার পাচ্ছি না আমি, স্যার গত ক্লাসটা করতে পারিনি পুরোটাই। আমি কি দেই নাই? স্যার মেসেঞ্জারে দিছেন কিন্তু ক্লাসরুমে দেন নাই। স্যার গুগল ক্লাসরুমে স্যার মনে হয় দেওয়া হয় নাই। দেওয়া হয়নি? হায় হায় হায়, কি বলো? স্যার আমি তো পাইনি, আমি 2-3 বার আচ্ছা, চেক আমি করেছিলাম। দেখতেছি। স্যার মেসেঞ্জারে লিংকটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি ওখান থেকে দেখে দিবনি। ও একটা নতুন চ্যাপ্টারে পড়া ছিল, তাই না? চ্যাপ্টারটা তো ক্রিয়েটই করা হয়নি। হায় হায় রে।
ঠিক আছে, আমি তাহলে ওটা দিয়ে দিবনি, সমস্যা নেই। একটু কোনো কিছু ইয়ে হলে তোমরা একটু জানাবো আমাকে, হ্যাঁ, বা কল দিবা তখন, একটু কলও দিবা স্যার তখন। ওই পিডিএফটাও নতুন চ্যাপ্টার না স্যার, ওইটা স্যার 5 চ্যাপ্টার আছে, ওটা হ্যাঁ, ওই ক্রিয়েট পঞ্চম করা আছে। চ্যাপ্টারেরই, হ্যাঁ, ওই মানে যে যেটা 60 আমরা নাম্বার পড়লাম, ক্লাস দেওয়া আছে হ্যাঁ, স্যার। যেটা আমরা পড়লাম ওরই প্রথম অংশ, তাই না? হুম, এটা দ্বিতীয় অংশ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো। ওকে, ঠিক আছে।